রাত 11:34 বিলায় সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষে যার যার রুমে চলে গিয়েছে। এদিকে নিজের রুম থেকে বের না হওয়ার পণ করে বসে আছে ঈশা। কারণ বাইরে একবার ইয়াস ফ্রস্ট ইকারের সামনে পড়লে তাকে যে জ্যান্ত কবর দিবে তা বুঝতে বাকি নেই। এদিকে ইয়াসির গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির ভিতর আসছে। ইয়াসিরের হাতে আইসক্রিম আর কণ্ঠে ছিল টিল্ড, যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়া যায়। যে দেশে শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়া যায়। প্রিয়া রে জিয়া রে কথা শুনে না, হিয়াটারে কি করে বোঝাইয়ে টিল্ড। ইয়াসির সোজা ঈশার রুমের সামনে দাঁড়িয়ে নক করে বলে, ঈশা আছিস? ঈশা মাত্রই মাথাটা বালিশে রাখবে কি এক ফালে বসে পড়ে, তারপর এক নাগারে আয়াতুল কুরসি পড়া শুরু করে দাঁত মুখ চেপে, আর যত দোয়া দরুদ সব পড়তে থাকে। এদিকে ইয়াসির আবারও বলে, ঈশা বইন তোর জন্য ভ্যানিলা আইসক্রিম আনছি, বাহিরে আয় তো। ব্যাস ঈশা সব ভুলে একলাফে দরজা খুলে বলে, ভাইয়া কই কই আইসক্রিম কই? ইয়াসির হালকা কুটিল হেসে বলে, এই তো দেখ। ঈশা এক চুটকায় আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে বলে, কি টেস্ট, আই বাসায় কাউকে বলো না প্লিজ। ইয়াসির মাথা চুলকে বলে, আরে না না, কাকে বলবো, খা তুই। খুট করে খাওয়া থামিয়ে ঈশা ভ্রুকুচকে ইয়াসিরের দিকে তাকালে ইয়াসিরও ভ্রু নাচিয়ে বলে, কি? ঈশা বলে, তোমার জামা কাপড়গুলো কি হাল করলাম, কিন্তু তুমি না রেগে এত ভালো ট্রিট করছো কেন? ইয়াসির হেসে ঈশার মাথায় হাত রেখে বলে, একটা মাত্র বোন, তার সাথে রাগ করা যায় নাকি বল? ঈশাও আর না ভেবে মুচকি হেসে খেতে থাকে। এদিকে ইয়াসিরের পাশ থেকে ফটাফট ঈশার কয়েকটা ছবি তুলে বলে, রুমে যা, বাইরে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঈশাও খুশি মনে রুমে চলে। খেতে খেতে এক পর্যায়ে দেখতে পায় তেলাপোকার মাথার মতো কিছু একটা। একটু পরে ঈশা যখন নিচু হয়ে খেয়াল করে দেয়, খেয়ে সত্যি তেলাপোকা। ঈশা বিকট চিৎকার দিয়ে ওঠে। ইয়াসির ঈশার চিৎকার শুনে হেসে উঠে বলে, বাহ, এত তাড়াতাড়ি বেরিয়ে গেল, কি রাক্ষসীরে 2 মিনিটে একদম ফিনিশ দিয়ে ফেলেছে। সবাই ঈশার রুমের সামনে নক করলে আকার খাবড়ে গিয়ে দরজা খুলে সামনে ইয়ানকে দেখে ইয়ানের হাত ধরে বলে, ভাইয়া তেলাপোকা, আইসক্রিমের তেলাপোকা, বড় তেলাপোকা। ইয়ান বলে, কি, কোথায়? কিছু হয়নি তো তোর। তখনই ইয়াসির বলে, ঈশা তুই লুকিয়ে আইসক্রিম খাচ্ছিলি, ডক্টর না তোকে নিষেধ করেছে? ঈশা রেগে বলে, তুমি তো আইসক্রিম দিয়েছো হায়া। ইয়াসির বলে, কিসব বলছি, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে, আমার কাজ নেই তোকে আইসক্রিম দিব। তখনই ঈশার মা ঈশার কান টেনে ধরে বলে, অসভ্য মেয়ে, আমাকে জ্বালিয়ে মারবি নাকি? তুই আইসক্রিম আনলি কেন? দাঁত সবগুলো পরে যাকে নিয়ত করেছিস নাকি? তখনই সোহানা বেগম বলে, তোমার মায়া খালি আমার নাতি ডারে দোষে, যে আমার নাতি ভূ লদা ধরাইয়া দিচ্ছে, অমনি আমার নাতির ঘাড়ে দোষ দিয়া দিচ্ছে, হতচ্ছাড়ি মায়া। ঈশা ওর মার থেকে কান ছাড়িয়ে বলে, খবরদার বুড়ি নাতি নাতি করবা না, তোমার নাতি ধোয়া তুলসী পাতা নাকি? হ তুলসী পাতায়, কালকার মধ্যে ওরে বিয়া দিবা, মোর ফাইনাল ডিসিশন। ইয়াসির বলে, একদম আমিও সহমত। আর দাদিজান চলো তো, এই পেতনির সাথে কথা বলে তোমার প্রেশার হাই করার কোনো মানে নেই, চলো চলো। ঈশা রেগে তাকিয়ে আছে। ঈশার তাকানো দেখে ইয়াসির একটা চোখ টিপ মেরে মুচকি হেসে চলে যায়। ঈশা মনে মনে বলে, চান্দু তোমারে একবার পায় সদরঘাটের পানিতে চুবাইয়া মারমো, শালা বারুদ ভাইয়ের বাচ্চা। উদ্ধৃতি চিহ্ন। এরপর সবার ধমক টমক গিলে ঈশা ঘুমাতে যায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এম ফ্রস্ট ইকারকে টানা 3টা মাস কেটে গেছে। ইয়াসিরের বাসায় আসার আনাগোনা কমে গেছে। নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে পাওয়া মুশকিল। এদিকে ঈশা দিনে 4-5 বার ইয়াসিরকে ফোন দিলেও সে লাপাত্তা। বেচারি সারাদিনই মনটা খারাপ থাকে। নারী শুধু ঈশা না, বাড়ির সবাই আজকাল চুপচাপ একঘেয়ে হয়ে পড়েছে ইয়াসিরকে ছাড়া। রাতে খাওয়ার টেবিলে সবার খাওয়ার মাঝে আয়ান বলে উঠে, কালকে ইয়াসির আসবে হয়তো ভোরে। ঈশা এটা শুনে খুশির খেলায় বলে উঠে, সত্যি ভাইয়া আসবে। খাওয়া মাঝে হুট করে কথা বলায় গলায় খাবার আটকে বেচারি কাশতে লাগে ইয়ান, আর আয়ান পানি খাইয়ে ঠিক করে। সারা রাত ছটফট করতে থাকে ঈশা। ঈশা এবার জানিয়েই দিবে ইয়াসিরকে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। ঈশা সারার আকার তো কল্পনা করতে থাকে কিভাবে প্রপোজ করবে। ইয়াসির কি আদৌ রাজি হবে নাকি থাপ্পড়ে আসমানে পাঠিয়ে দিবে? ভাবনার জল্পনা কল্পনা শেষ করে ভোরের দিকে বেচারি ঘুমায়, আর তখনই ইয়াসির আসে। সবাই উঠে এলেও ঈশা ঘুমের তো ও কাটবে জানতেই পারে না ইয়াসির এসেছে। সে ঘুমেই টুইটুম্বুর। ইয়াসির বাসায় এসে ঈশাকে না দেখে বলে, পেতনিটা কি ঘুমাচ্ছে নাকি? সোহানা বেগম বলে, মায়া মানুষ উঠতে হয় ভোরে, এই মায়া কোনো জাতেরই না, এটা নিয়ে আছে। তোমরা কি করবা? যাই হোক ইয়াসির আসছে, এবার ভালা পাত্র খুঁজো, তারপর বিয়ে দাও।
সবাই সোহানা বেগমের কথায় পাত্তা না দিয়ে যে যার মতো কাজে লেগে পড়ে, কারণ বাড়ির একটা মেয়েকে কেউই তাড়াতাড়ি বিয়ে দিতে ইচ্ছুক না। ইয়াস প্রশ্ন ইকার এসেছে একটা ঘনিষ্ঠ ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করতে, নয়তো তাও তার দেখা মিলত না। এইসব নিয়ে আয়ান আর ইয়াসির কথা বলছিল। বাহিরে ইয়াসির আশায় একটু শোরগোল হচ্ছিল। ঈশাও ঘুমঘুম অবস্থায় উঠে বসে দেখে 7টা বাজে। আকার দুলুমুলু পায়ে এগিয়ে যায় আয়ানের রুমের সামনে দাঁড়িয়ে ইয়াসিরকে দেখে চোখ মুখ টলতে টলতে বলে, ভাইয়া তুমি এসেছো। ইয়াসির আর আয়ান ঈশাকে দিকে তাকায়। ইয়াসির খানিক বাদে জোরে চিল্লানি দিয়ে বলে, তোর বোন সত্যি পেতনি প্রমাণ পেলি, আর এই পেতনি খবরদার কাছে আসবি না, সর যা যা শ্যাওড়া গাছে যা। ঈশা হকচকিয়ে বোঝার চেষ্টা করে ইয়াসির কিসব বলছে। একটু পর যখন সামনের আয়নায় নিজেকে দেখে বুঝতে পারে ওর চুলের অবস্থা দেখে নিজেই এক পলক খবরে উঠে দৌড়ে বেরিয়ে যায়। যতই হোক ক্রাশের সামনে এমন অবস্থায় থাকলে এ জন্মে আর প্রেম হবে না তার। সকাল সকাল নাস্তার সময় ইয়াসির বলে, আজকে বিকেলেই যাব, তোমরা কেউ যাবে? ঈশা উৎসুক হয়ে বলে, আমি যাব। ইয়াসির ব্রুকুচকে বলে, কই যাবি? ঈশা তো নিজেও জানে না, শুধু জানে ইয়াসির সেখানে যাবে, তাই সেও যাবে। ঈশা মিনমিন করে বলে, তুমি না বললে সেখানেই তো যাব। ইয়াসির বলে, আমার বন্ধুর বিয়ে তুই যাবি কি করতে? ঈশা উপায় না দেখে সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, বাসায় থাকতে থাকতে বিরক্ত লাগছে, কিছুতেই কোথায় মন বসছে না, তাই বললাম না নিলে যাব না, এত সিরিয়াস হওয়ার কি আছে? বলের আগে একটা ভাব নিয়ে না খেয়েই উঠে আসে। সবাই অবাক হলেটা কি মেয়ের এত ছটফট করা মেয়ে এরকম রাগ দেখাচ্ছে কেন? আয়ান বলে, ইয়াসির ওকে নিয়ে যা ভাই, সত্যি তোর সাথে ঝগড়া না করতে করতে একেবারে চুপ হয়ে গেছে। না খায় ঠিক মতো, না নিজের যত্ন নেয়, কি হলো কে জানে, একটু বিয়েতে অ্যাটেন্ড করলে হয়তো ঠিক হবে। ইয়াসির হুম বলে খাওয়ায় মনোযোগ লাগায়। বিকেল বেলা ঈশার খুশি দেখে কি হলদে রনা শাড়ি পরে একদম ফিটফাট হয়ে নিচে নেমে আসে। সবাই হা করে তাকিয়ে মেয়েটা এমনি সুন্দরী, তার উপর সাজুগুজু করলে চোখ ফেরানো দেয়। ইয়াসির এক পলক তাকিয়ে ঝটপট করে বলে, আসলেই আজকে পেতনির সম্পূর্ণ রূপটা নিয়েছিস, যা লাগছে না। না জানি কতজন স্ট্রোক করে। ঈশা জের কপালের সামনে চুল সরিয়ে স্টাইল নিয়ে বলে। ইস্যু বলে, কথা যার রূপের আগুনে সবাই হবে ফিদা। ইয়াসির নাক মুখ কুচকে বলে। পেতনি বলে, কথা সবাই অক্কা পাবে সোজা। ইয়াসিরের কথায় পাত্তা না দিয়ে ঈশা লক্ষ্য হসন্ত জ করে দেখে ইয়াসির সে সাদা পাঞ্জাবিতে আছে। সবসময়ের মতোই নজরকাড়া লাগে। ঈশা বলে, তুমি কি তোমার গার্ড ফার্ড নিবে ভাইয়া? ইয়াসির বলে, চল তুই, ওইসব তোর দেখতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। ঈশাও সবাইকে বাইক দিয়ে ইয়াসিরের সাথে বেরিয়ে বলে, ভাইয়া বাইক নাও। ইয়াসির বলে, তোকে নিয়ে বাইকে অসম্ভব, পরে আমার বোন কম বউয়ের তরকমা লাগবে। ঈশা বলে, তোহ। ইয়াসির ব্রুকুচকে ঈশার দিকে তাকাতেই ঈশা বলে, মানে চলো, দেরি হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। বিয়ে বা রি যাওয়ার পর কয়েকটা মেয়ের সাথে ঈশাকে ইয়াসির পরিচয় করিয়ে দেয়। তারপর ইয়াসিরের আর দেখা নেই, ঈশাও ঘুরে ঘুরে সব দেখছে। খুট করে ঈশার সামনে এক ছেলে দাঁড়িয়ে বলে, হাই সুইট গার্ল। উদ্ধৃতি চিহ্ন। ঈশা একটু থতমত খেয়ে বলে, হ্যালো। তারপর ঈশা পাশ কাটিয়ে যেতে চাইলে ছেলেটি নাচরবান্দার মতো লেগে থাকে, এটা ওটা জিজ্ঞেস করতে থাকে। তখনই একটা মহিলা বলে, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজছি, মা এদিকে আসো। পাশের ছেলেটি বলে, ফুফুও তোমার কে হয়? মহিলাটি বলে, আর ও তো বউ, তোর ভাইয়ের বউ। ছেলেটি আর ঈশা বিদ্যুতের মতো ঝটকা খায়, কার বউ কিসের বউ। আর কিছু বলার আগেই মহিলাটি ঈশাকে টেনে নিয়ে যায়। ঈশা সামনে যেতেই ইয়াসিরকে দেখতে পায় কতগুলো ছেলের সাথে মজা করছে, হাসাহাসি করছে। ইয়াসিরকে দেখে ঈশা বলে, ইসস কি মারাত্মক হাসি, এই বেটা আমার বাচ্চার বাপ না হইলে পৃথিবীতে আসাই আমার জন্ম লস হবে। ঈশার ভাবনার মাঝেই ইয়াসির ঈশার সামনে দাঁড়িয়ে বলে, কোনো সমস্যা? ঈশা দুপাশে মাথা নাড়িয়ে না বলে। তখন আবারও সেই মহিলাটি বলে, এটাই তো তোমার বউ তাই না? ভারী মিষ্টি, বলে ঈশার থুতনিতে হাত রেখে বলে। ইয়াসির হালকা হাসে। মহিলাটি যেতেই ঈশা বলে, কবে বিয়ে করলে আমাকে? ইয়াসির ঈশার কাছে একটু ক্লোজ দাঁড়িয়ে বলে, 5,000 দিব, আমার বউ হবি। 5,000 দিব, আমার বউ হবি। ঈশা আতঙ্কিত নয়নে ইয়াসিরের পানে তাকায়। ইয়াসির আরো সজোরে ঈশার কানের কাছে গিয়ে বলে, হবি বইন। ঈশা একটু পিছিয়ে বলে, না না না, এখন বড় হয়েছি, যে কোনো কাজের দিলে 5,000 বা 6,000 কম হয়ে যায় ভাই। এটা শুনে ইয়াসির কোমরে হাত রেখে বাঁকা হাসে পাশ ফিরে। ঈশা আর চোখে বিস্ময়ে সেই হাসি অবলোকন করে। কতই না মাধুর্য তার ইয়াসির ভাইয়ের হাসিত। এরকম হাসির জন্য সে বারংবার হাসির ছল সাজতেও রাজি। ইয়াসির তখন নিজেকে থামিয়ে ধাতস্থ করে বলে, বইন শোন, এখানে সবাই বিবাহিত, নিজেকে সিঙ্গেল দাবি করতে অনেক কষ্ট লাগতেছে, তাই তোকে এই অফারটা দিলাম।
বাইরের কাউকে বললে ফ্রিতে রাজি হয়ে যেত আর তুই। উদ্ধৃতি চিহ্ন। ঈশা মুখ ভেঙিয়ে বলে, মন্ত্রী মানুষ 5 লাখ বলবে তা না 5,000 কেমনে বলো, লজ্জা করে না তোমার? ইয়াসির কপাল চুলকে বলে, না করে না, কারণ এই দেখ পকেট 10,000 টাকা আছে মাত্র, তোরে তার অর্ধেক দিতে চাইতাছি তাও রাজি না তুই, লোভী মায়া একটা। ঈশা একটু উকি মেরে বলে, একদম লোভী বলবে না, 10,000-এ বিয়ে খাবে তুমি, এটাও আমি বিশ্বাস করব। ইয়াসির বলে, কেন করবি না? আমি সিঙ্গেল ছিলাম, তুই জটলা মেরে আমার পিছু নিলি, এখন আমি ডাবল। একটা দম্পতি বিয়ে খেয়ে সর্বোচ্চ 5-10 হাজারের বেশি দেয় নাকি? যদিও মন্ত্রী হওয়ার দরুন বন্ধুকে একটা বাইক গিফট করছি, সাধারণ পাবলিক হলে তো ফ্রিতেই চলে যেত। ঈশা ব্রুকুচকে বলে, আচ্ছা এই ব্যাপার। ইয়াসির মাথা নাড়ায়। ঈশা বলে, ফার্স্ট বইন করবা না? ইয়াসির বিরক্ত হয়ে বলে, তো কি বউ করবো নাকি? ঈশা বলে, করো। ইয়াসির বমির ভান ধরে বলে, ওয়াক তুহল, তোর মতো পেতনি কার কপালে আছে কে জানে। ঈশা বলে, বাদ দাও, যার কপালেই থাকে আগের টাকা আবার বের করো, তোমারে বিশ্বাস নাই। ইয়াসির পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করতেই ঈশা ছু মেরে টাকা নিয়ে বলে, সেখানে থেকে একটা 1,000 টাকার নোট বাড়িয়ে বলে, এই নাও। ইয়াসির বলে, এই পেতনির বাচ্চা, 5,000 বলছি, বাকিটা দে। উদ্ধৃতি চিহ্ন। ঈশা বলে, আরে জামাইয়ের সব তো বইয়েরই হয়, তোমার কপাল ভালো, 1,000 দিলাম। বেশি বাড়াবাড়ি করলে তুমি যে আমারে ভাড়ায় বউ বানাইলা, গলা ফাটাইয়া জানামো সবাইরে। ইস্যুরে তখ চিনই তুমি। ইয়াসির একটা টোক দিলে বলে, পেতনির বাচ্চা, আমারও দিন আসবো সর সামনেতে বেয়াদবের নানি। ঈশা নিজের সবগুলো ঝকঝকে দাঁত বের একটা হাসি মেরে চলে যায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাতের দিকে হলুদের প্রোগ্রাম শেষ অবস্থায় একজন গেস্ট আসে। সবার নজর তার দিকে, একটা হলুদ শাড়ি পরা সুন্দরী মেয়ে, সবার নজর তার দিকে। ব্লাউজ ছিল হাত কাটা, গরনে হলুদ পাতলা শাড়ি, হাতে বিশাল দুটো ফুলের বুকেট, একটা হলুদ গোলাপের আরেকটা লাল গোলাপের। মেয়েটি সোজা এসে ইয়াসিরের সামনে দাঁড়িয়ে লাল গোলাপ বাড়িয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন মি ইয়াসির চৌধুরী। ইয়াসির হাসি মুখে তা গ্রহণ করে বলে, ধন্যবাদ সুনয়না। তারপর সুনয়না সামনের দিকে এগিয়ে যায়। ঈশা পাশ থেকে সব দেখছিল। তখনই ঈশা নিজের কুনি দিয়ে ইয়াসিরের পেটে মেরে বলে, কে এটা? ইয়াসির বলে, তুই চিনবি নাকি? ঈশা বলে, তুমি চিনো কি করে? আর মেয়েটা কত হট ভাবা যায়, এত সুন্দর একটা মেয়ে তোমার। আর কিছু বলার আগেই ইয়াসির বলে, আরে এটা আমার গার্লফ্রেন্ড ছিল আদিকালে, এখন এক্স। ঈশা অবাক হয়ে তাকায়। আসিরের পানে তার ভেতরটা মনে হয় কেউ ছুরি দিয়ে আঘাত করে আবার বের করে নিল। ঈশা জোরে একটা দম ছেড়ে ভাবে, এক্স তো থাকতেই পারে, তবে নেক্সট আর পার্মানেন্ট তো আমি হব। এই ভেবে ঈশা মুচকি হাসে। তখনই ঈশা কি ছু বলবে কি সুনয়নাকে আসতে দেখে ইয়াসির ঈশাকে টেনে নিজের বাহুতে আবদ্ধ করে রাখে। সুনয়না বেশ বুঝতে পারে ইয়াসিরের হালচাল। সুনয়না বলে, তোমার বউ বিয়ে করলে কবে? ঈশা মিনমিন করে বলে, আজকেই। তবে সেটা কেউ শুনতে পায় না সাউন্ড বক্সের কারণে। ইয়াসির বলে, বছর তো হবেই। সুনয়না মিষ্টি হেসে ঈশার পানে তাকিয়ে বলে, সুন্দরী তবে বাচ্চা। ঈশা মুখটা কুঁচকে ফেলে, একে তো তার ক্রাশের এক্স, তার উপর তাকে বাচ্চা বানিয়ে আরো প্রেম না হওয়ার চান্সটা গিলছে। ইয়াসির বলে, হ্যাঁ বাচ্চা বউ মানিয়েছে না আমাদের। সুনয়না এবার বেশ বিরক্ত হয়ে হুম বলে চলে যায়। আর ঈশাও তৎক্ষণাৎ ইয়াসিরের হাত সরিয়ে বলে, ঘুমাবো আমি, তেমার আর তোমার এক্সের নাটক দেখতে পারবো না আর। ইয়াসির বলে, চল। তারপর যাওয়ার আগে ইয়াসির ফুলের বুকেটটা ঈশাকে দেখিয়ে বলে, কি করব? ঈশা সোজা আঙুলের ইশারায় ডাস্টবিন দেখিয়ে দেয়। ইয়াসিরও আর কিছু না বলে সোজা ডাস্টবিন রহস্যই কারণে বুকেটটা ফেলে ঈশাকে নিয়ে যেতে থাকে। ঈশা তো মনে মনে বেশ খুশি। লিভিং রুমের একপাশে দাঁড়িয়ে ইয়াসির সবার সাথে কথা বলছে, ঈশাও পাশে ছিল, তবে বেচারি ঘুমের তোপে দাঁড়িয়ে না থাকতে পেরে সোজা সোফায় বসে বসে ঘুমানো চেষ্টা করে, তবে হচ্ছে না। বারবার মাথায় চক্কর দিচ্ছে। ইয়াসির ভাইয়েরও এক্স ছিল, তার উপর তার থেকেও সুন্দরী, স্মার্ট, তাহলে ব্রেকআপ হলো কেন? ঈশা এসব ভাবনার জগতেই হারিয়ে যায় ক্লাসের 10-এর সময়টাতে। সেদিন আকাশ শেষে ঈশা বারান্দায় দাঁড়ায়। সবাই ছাতা নিয়ে চলে যাচ্ছিল এক এক করে। ঈশা সহ কয়েকজন আটকা পড়ে ছাতা না আনার জন্য। ঈশা আনমনা হয়ে নিজের কাঁধের ব্যাগ ধরে একবার এপাশ তো ওই পাশ করে পায়াচারি করছে বৃষ্টি কমার অপেক্ষায়। খুট করে ঈশার চোখ যায় স্কুলের গেটে ইয়াসির আসছে, হাতে বন্ধ ছাতা। বৃষ্টিতে নিদারুণ ভিজছে সে। বৃষ্টির ফোঁটাগুলো একাকার হয়ে ইয়াসিরের সারা গায়ে লেপ্টে পড়ছে। ইয়াসির নিজের চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে রিয়ে ছোট ছোট চোখে ঈশার দিকে তাকায়। আর ঈশাও থমকে যায় ওই দৃষ্টিতে।
কয়েক মিনিটের চোখাচোখিতে ঈশার মনে সেদিন এক ভয়ঙ্কর প্রেমের সূত্রপাত ঘটেছিল। সেদিন সারা রাস্তা ঈশা শুধু ইয়াসিরের সেই চোখ দুটোই অবলোকন করছিল। একার না অস্বাভাবিক কিছু না, আর 4-5টা স্বাভাবিক মানুষের মতো চোখ হলেও ঈশার কাছে সে চোখগুলো হয়ে উঠেছিল প্রেমের দোলা, যার গহীনে শুধু নিজের জন্য প্রেম খোঁজার প্রয়াস সে চালাচ্ছিল, তবে তা অস্তিত্বহীন, যা তার অজানাও নয়। কথায় কিংবা সত্যতায় একটা পুরুষ একটা মেয়ের দিকে কি নজরে তাকায় তা সে মুহূর্তে ধরে ফেলতে পারে, কোনটা ভালো লাগার দৃষ্টি আর কোনোটাই বা বাজে নজর। তবে ইয়াসিরের কাছ থেকে ঈশা সেরূপ কিছুই পায়ন। প্রশ্রয়িকার ইয়াসির সবসময় ঈশাকে যে বোন হিসেবেই দেখে আসছে তা সে জানে। কখনো নিজের জন্য আলাদা অনুভূতি কিংবা ভালো লাগা খুঁজে পায়নি ইয়াসিরের দিক থেকে। তবেই সে চায় আর প্রতিনিয়ত চেষ্টাও করে ইয়াসির তাকে নিয়ে ভাবুক, তাকে একটু আলাদা নজরে দেখুক। এসব তার ভাবনা, কল্পনা জল্পনা, কোনোটাই বাস্তবতায় আসেনি, আসবে কিনা তাও তার অজানা। খানিক বাদে ইয়াসিরের ডাক ঈশা নিজের চোখ পিটপিট করে খুলে বলে, কি সমস্যা তোমার? ইয়াসির বলে, চল রুমে চল। পাশ থেকে সেই মহিলাটিও বলে, চলো মা চলো, তোমাদের রুমটা গুছিয়ে দিলাম। তখন ইয়াসির বলে, আজকে আমার বন্ধুর সাথে থাকি, খালাম্মা ঈশাকে নিয়ে আপনারা থাকেন। তখন সুনয়না নিজের গলায় হাত রেখে বলে, বিয়েটা কি আদৌ করেছো না সবই সব? ব্যাস ইয়াসিরের শরীরে বিধল কথাটা। ইয়াসির সোজা ঈশার হাত ধরে এক রুমে চলে গেল। রুমে গিয়ে ঈশা বলছে, বের হো, তোমার সাথে কি আমি থাকবো নাকি? যাও নিজের এক্সের সাথে ঘুমাও মন্ত্রীমো সাই, আমি শিওর তুমি কৃষ্ণনগর রাজ্যের ওই মন্ত্রীটা। ইয়াসির বিরক্ত হয়ে বলে, তুই নিশ্চয় মন্ত্রীর বউটা। ঈশা বলে, হ্যাঁ আমি তো হলে ওই রাজার বউ হব, তবুও খাটাস মন্ত্রীর বউ হব না। ইয়াসির বলে, চুপ কর পেতনি, আজকে একসাথে থাকতে হবে। ঈশা ব্রুকুতকে বলে, কি সব বলছো? মাথা ঠিক আছে? ইয়াসির বলে, আমার সাথে এলি কেন তুই? তোর জন্য আজকে যত সব ঝামেলা। সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম, কেন তোকে নিয়ে থাক? উদ্ধৃতি চিহ্ন। ঈশা বলে, আমি কিছু জানি না, তুমি বের হও, এখনই বের হও বলে ঈশা নিজের হাত দিয়ে ইয়াসিরকে ঠেলতে শুরু করে। তখনই হুট করে দরজায় নক করে কেউ। ইয়াসির গিয়ে দরজা খুললেই রুমে প্রবেশ করে সুনয়না। সুনয়না বলে, আমি আজকে তোমার বউয়ের সাথে থাকি, তুমি যাও নিচে যাও। ইয়াসির বুঝতে পারে এই মেয়ে খাপলা মারতেই এসেছে। ইয়াসির বলে, না না, আমার বউ ছাড়া ঘুম আসে না, আপনি যান মিস, আমাদের নব দম্পতির মাঝে আসবেন না প্লিজ। ঈশা বিরক্ত হয়ে ওদের দিকে তাকিয়ে তামসা দেখছে। এরপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে ঈশা। এদিকে সুনয়নার বেশ রাগ লাগে, তবুও বলে, আরে একদিন কিছু হবে না আমি। ইয়াসির তবুও কাঠোকাঠ জবাবে বলে, অনেক কিছু হবে, আপনি বুঝতে পারছেন না? বউ এত সুন্দর সেজে থাকলে মনের ভেতর কেমন নেশা জাগে, আপনি যদি আমাদের মাঝে এমন লেগে থাকেন, ব্যাপারটা কেমন দেখায় মিস। এবার আর দাঁড়ায় না, সুনয়না একদম হেঁটে বেরিয়ে যায়। সুনয়না যেতেই ইয়াসির দম ছেড়ে সামনে তাকিয়ে দেখে বিছানার একপাশে এটেসেটে ঈশা ঘুমিয়ে গিয়েছে।